হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য এবং হবু শিক্ষকদের জন্য। মানে আপনি যদি যোগদান করেছেন বা করবেন এমন সিচুয়েশনে আছেন তাদের জন্য। বাই দ্য ওয়ে, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন তাদের কিভাবে যোগদান করতে হবে সেই বিষয়ে আমি অলরেডি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। আপনি চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন অথবা রিলেটেড ভিডিওগুলার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আমি মূলত যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইফ হোয়াট ইফ কি, তাই না? হোয়াট ইফ যে আমার যোগদানপত্র আমি পাচ্ছি না, আমার নিয়োগপত্র আমি পাচ্ছি না, নিয়োগপত্র না পেলে আমি যোগদান করতে পারছি না, এমন সিচুয়েশন হলে কি করব, রাইট? এমন সিচুয়েশন হতেই পারে, ঠিক আছে? কী জন্য হতে পারে? কারণ এই বিষয়ে সরকারিভাবে কঠোর নির্দেশনা দেয়া আছে। এমন নির্দেশনা দেয়া আছে কারণ এমন ঘটনা ঘটতে পারে বা এমন ঘটনা ঘটেছে, এজন্যই নির্দেশনা দেয়া আছে, তাই না? তো মানে এই ধরনের সিচুয়েশনে পড়লে আপনি কি করবেন? মানে আপনার যোগদানটা যদি হ্যাসেল ফ্রি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এরপরেও যদি হ্যাসেল ফ্রি না হয়, যদি আপনি কিছু অবস্ট্যাকল ফেস করেন, সেক্ষেত্রে কিভাবে সেগুলা ওভারকাম করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকদিন ধরেই কাজ করছিলাম। এর মধ্যে অলরেডি আমাকে কমেন্টে এবং ইনবক্সে কয়েকজন বলেছেন, যদিও বা তারা সরাসরি বলেননি যে তারা এই ধরনের প্রবলেম ফেস করছেন কিনা, বাট তারা বলেছেন যে এই বিষয়ে কথা বলতে। আচ্ছা, আপনি যখন সুপারিশপ্রাপ্ত হয়েছেন তখন আপনার একটা রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে, রাইট? যেখানে আপনার কিছু শর্তাবলী দেয়া আছে। তো রিকমেন্ডেশন লেটারের শর্তাবলীতে কি কি থাকে আমি আগে প্রথমে সেগুলো একটু দেখে নিই। তো দেখেন, শর্তাবলীর নাম্বার 5, কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত তারিখের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা না হলে কিংবা যোগদানপত্র গ্রহণ করা না হলে যথাযথ নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে। তাহলে বুঝতেই পারছেন যে যদি এটা সঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে সরকারিভাবে কঠোর নির্দেশনা দেয়া আছে। আচ্ছা, এইবার আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে সুপারিশপত্র, তাতে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে যে আগামী 18 সেপ্টেম্বর তারিখের মধ্যে সুপারিশপত্র অনুকূলে নিয়োগপত্র প্রদান করবে এবং তার 7 দিনের মধ্যে যোগদান করতে হবে। তার মানে 18-25 সেপ্টেম্বর ইজ দ্য লাস্ট ডেট দ্যাট ইউ ক্যান জয়েন। আচ্ছা, এইখানে বলা আছে যে এই এত নম্বর স্মারক অনুযায়ী 3টি জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগপত্র প্রদান করতে হবে, অন্যথায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বিরুদ্ধে বিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সো যদি এমন সিচুয়েশনে আপনি পড়েন, আমি বলছি না যে আপনারা সবাই পড়বেন, বা মানে আমরা তো আসলে জাতি হিসেবে খুব একটা ভালো নই, তাই না? আমাদের মধ্যে 2-1 মানুষ আছেন যারা সব জায়গায় সুযোগ খোঁজেন যে কিভাবে একটু অনৈতিক সুবিধা নেওয়া যায়। তো আপনি যদি এমন সিচুয়েশন ফেস করেন, এখন পর্যন্ত যেহেতু আপনার নিয়োগ হয়নি, এখন পর্যন্ত আপনাকে আপনার অথরিটি হচ্ছে এনটিআরসিএ। আপনি সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এনটিআরসিএকে জানাবেন এবং অবশ্যই যদি কেউ আর্থিক সহায়তা দাবি করে বা কেউ যদি দাবি করে যে অন্য কোনো কিছু, যে আমার প্রতিষ্ঠানের একটা কাজ করতে হবে, তোমাকে এই টাকা দিতে হবে, না হলে আমি যোগদানপত্র ইস্যু করব না, এই ধরনের হলে আপনার প্রথম কাজ আপনি আপনার সুপারিশপত্রের এই অংশটুকু তাকে দেখাবেন। যদি এতে তিনি বোঝেন তাহলে তো ভালো, যদি না বোঝেন সেক্ষেত্রে আপনাকে এনটিআরসির দ্বারস্থ হতে হবে। আপনাকে অভিযোগ দিতে হবে যে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করতে চাচ্ছি, বাট তারা আমাকে কোনো কারণ না দেখিয়ে আমার কাছ থেকে অনৈতিক সুবিধা চাচ্ছে বা আমার নিয়োগপত্র ইস্যু করছেন না। তো এইটা সচরাচর এখন আর কেউ এই কাজ করে না, কারণ এই কাজ
প্রমাণ হইলেই প্রতিষ্ঠান প্রধানের এমপিও নাই, ঠিক আছে? আপনি যদি প্রমাণ করতে পারেন যে মানে আপনার যদি যোগদানপত্র না নেয় বা যোগদানপত্র না দেয়া হয়, তাহলে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি দুইটার অবস্থাই খারাপ। আচ্ছা, এইবারে আসি যে আরেকটা খুবই কমন সিনারিও, ভুল চাহিদা। অনেক প্রতিষ্ঠান প্রধান ভুল চাহিদা দিয়ে ফেলেছেন। আচ্ছা, ভুল চাহিদা দিলে এখন ভুল চাহিদা দিয়েছেন, সেটি শূন্য পদ হিসেবে দেখা যাচ্ছে, আপনি আবেদন করেছেন, সুপারিশও পেয়েছেন, কিন্তু এখন আপনি যোগদান করতে গিয়ে দেখছেন যে না, আসলে চাহিদাটা তো ভুল দেয়া ছিল। তাহলে কি করা যায়? আচ্ছা, এখন যেহেতু ভুল চাহিদা দেয়া হয়েছে, ভুল করেছে অন্য মানুষ, আপনি কিন্তু করেননি, সো আপনি সাফারার হবেন না। তো সেক্ষেত্রেও আপনাকে এনটিআরসি এর দ্বারস্থ হতে হবে যে এই বিষয়, এই ঘটনাগুলো ঘটছে। এখন আপনি বলতে পারেন যে আসলে এই ঘটনাগুলোর এগেইনস্টে কি আসলেও কোনো অ্যাকশন হয় কি না। আচ্ছা, তো রিসেন্ট টাইমে আসলে যোগদানপত্র না দেওয়ার জন্য আমি কোনো এরকম ঘটনা শুনি নাই। কেন শুনি নাই? আমি কারণ একটু আগেই বললাম যে মানে একজন প্রতিষ্ঠান প্রধান কখনোই চাবেন না যে তার এমপিও স্থগিত হয়ে যাক। একজন কমিটির গভর্নিং বডির সভাপতি কখনোই চাবেন না যে তার মানে বিরুদ্ধে এরকম অ্যালিগেশন আসুক। এবং আরেকটা বিষয় হইতে পারে যে হয়তোবা যারা সুপারিশপ্রাপ্ত প্রার্থী আছেন তারা হয়তোবা কোনো ঝামেলায় জড়াতে চান না, টাকা পয়সা আপনার কাছে চাওয়া হলে হয়তোবা দিয়ে দেয়, মানে এগুলা অভিযোগ হিসাবে আসে না। তো আমি আপনাকে বলবো যে ডোন্ট ডু দিস, একটা পয়সাও দিবেন না, ঠিক আছে? এই আপনার চাকরির যোগদানে কোনো টাকা পয়সা লাগবে না, সহজ হিসাব। যদি কেউ এরকম সুবিধা দাবি করে তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করেন, যেহেতু এখনও সময় আছে। যখন দেখবেন যে আর হচ্ছে না, তখনই আপনি এনটিআরসি এর দ্বারস্থ হন। এনাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ভুল চাহিদার জন্য কিন্তু অ্যাকশন হয়, সেটা কিভাবে হয় আমি আপনাকে দেখাচ্ছি। রিসেন্টলি অল্প কিছুদিন আগে দেখেন যে ভুল চাহিদা দেওয়ায় 11 প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিলের শঙ্কা, মানে এই ধরনের কোনো ভুল হলেই বলেই দেয়া আছে যে প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল। তো তারা কি করছে, তাদের কাছে যখন রিকুইজিশন চাওয়া হয়েছে তারা আর কি সঠিক তথ্য দিতে পারে নাই, তারা ভুল চাহিদা দিয়ে ফেলছে। এখন ভুল চাহিদা একবার দেয়া হয়ে গেলে, এটা যেহেতু অনলাইনে করতে হয়, আসলে এটা তো আর ফেরত নেওয়ার সুযোগ নাই, অ্যাটলিস্ট যদি তারা সময় মতো না জানান সেটা কর্তৃপক্ষকে। তো এখানে এই নিউজটা আপনি পরে দেখতে পারেন যে এখানে বেশ কয়েকটা প্রতিষ্ঠান তারা ভুল চাহিদা পাঠান, এবং ভুল চাহিদা দিলে সংশ্লিষ্ট শিক্ষকের শতভাগ বেতন ভাতা নিজস্ব তহবিল থেকে দিতে হবে, এই ধরনের নীতিমালা আছে। বাট মানে আপনি আমাকে বলতে পারেন যে আমি কোন দলের লোক? ভাই, আমি সবসময়ই সুপারিশ প্রাপ্ত যিনি আছেন আমি সেই দলের লোক, ঠিক আছে? যেহেতু আমি এনটিআরসির দলের লোক, তো এই ক্ষেত্রে আপনি সাফারার হবেন না। যদি ভুল চাহিদা দিয়ে থাকে আপনি আপনার মতো আগাবেন, যে ভুল চাহিদাই হোক আর যাই হোক, আমার তো সুপারিশ আসছে, তো আগাবেন। এবং এই ক্ষেত্রে হয় প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল হবে, না হয় আপনাকে অন্য কোথাও পোস্টিং দিবে, হোয়াট এভার, মানে আপনার চাকরি হবে না বা এরকম কোনো কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, অনেকেই হয়তো বা আছেন যারা অলরেডি কোনো প্রতিষ্ঠানে আছেন, আপনাদেরকে চাকরি ছেড়ে দিয়ে হয়তো বা নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। তাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি অলরেডি যোগদান না করে থাকেন অবশ্যই আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন। সবথেকে ভালো হয় যদি নিজে গিয়ে যোগাযোগ করতে পারেন, না হলে ফোনে যোগাযোগ করে আপনি কবে যোগদান করতে চান বা কি কি লাগবে, কি কি করতে হবে, এগুলো তার থেকে অবশ্যই শুনে নেবেন। অ্যান্ড দিন শেষে আপনি আপনার মতো সিস্টেমেটিক ওয়েতে আগাবেন। আশা করছি আপনার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা করার কারণই হচ্ছে আপনাকে অ্যাসিওর করা যে ইউ আর সেফ, ঠিক আছে? যদি আপনি এরকম ঘটনার সম্মুখীন হন তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। তো আশা করছি যে আপনারা এমন পরিস্থিতির সম্মুখীন হবেন না। যদি হয়েও থাকেন তাহলে অবশ্যই যেই ধরনের নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার মতো আগাবেন এবং আপনি সফলভাবে নিয়োগপত্র পাবেন এবং যোগদান করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই তাড়াতাড়ি যোগদান করে ফেলেন। যোগদানের পরে আসলে অনেক কাজ আছে এবং সেই সবগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।